আর 2 ঘন্টা পরেই তফসিল প্রচারে এবার ব্যানার পোস্টারের জায়গা নিচ্ছে বিলবোর্ড। ভোটের পরও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত ইসির। 2 ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে উপদেষ্টা পরিষদ। তফসিল ঘোষণার পর কার্যকর হবে পদত্যাগ। মন্ত্রণালয় পুনর্বণ্টন করবেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ আমলের মতো ভোট হবে না, জয়ী হতে চাইলে অর্জন করতে হবে জনগণের ভালোবাসা। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল। নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করার সুযোগ পেয়েছে। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে গিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। 24 ঘন্টা পেরুলেও খোঁজ মেলেনি রাজশাহীর 2 বছরের শিশু সাজিদের। জীবিত উদ্ধারের আশা ফায়ার ফাইটারদের। তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি সেখানে যেতে চাই। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আপনি কি করে এখান থেকে বলবো? সীমানা নিয়ে স্যার কোর্টে তো স্যার মামলা করা যায় না স্যার, এই কথাটা আপনারা বলছেন না, আপনি স্ট্যান্ড পয়েন্ট কি তাহলে স্যার? ব্যাপার আছে যে মামলা করা যায় না, আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের এই রায়গুলো আমাদের আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটাই ওনারই কথা। আমাদের প্রশ্ন আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ। সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবারের মতো। কিন্তু আগে থেকেই কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক। সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। 80% ভোটার যদি ভোট দেয়, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি, এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। পলিটিক্যাল পার্টিরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, কারণ ইলেকশন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। গণতন্ত্রের পথে আবারও ফিরতে যাচ্ছে দেশ, সে অপেক্ষায় সাধারণ মানুষ।
রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে কাল মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। চিঠিতে বলা হয়েছে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন 2009-এর আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা ও থানায় ন্যূনতম 2 নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয় চিঠিতে। 2 ছাত্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে উপদেষ্টা পরিষদ, এমনটা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। গণ অভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিদের বিদায় আবেগঘন ছিল বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হচ্ছে। তফসিল ঘোষণার পর তাদের মন্ত্রণালয়ের পুনর্বন্টন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের আইনি কাঠামো করে দিয়েছে অন্তর্বর্তী সরকার, কতটা বাস্তবায়ন হবে তা নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর। সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে। ফলে আমাদের জন্য এটা একটা আবেগেরও বিষয় ছিল, তবে এটাই বাস্তবতা এবং আজকে তাদেরকে আমরা ক্যাবিনেটের পক্ষ থেকে বিদায় জানালাম। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। এবার আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে নেতাকর্মীদের। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে আরেকটি ফ্যাসিজম চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি। পর্যায়ে যাতে আপনারা বলতে পারেন আপনাদের। রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলছে 7 দিন ব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের 8টি পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রশিক্ষণের এই আয়োজন। 5ম দিনের অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা বিএনপির মূল দলের দায়িত্বশীল নেতারা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব নির্বাচনে তফসিল ঘোষণার বিষয়টি উল্লেখ করে বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ধর্মকে ব্যবহারকারী ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্য দেখানো শক্তিকে অপশক্তি উল্লেখ করে তাদের রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আরেকটা ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। আমাদের নারী সমাজকে যিনি শিক্ষায় এবং ক্ষমতায়নের প্রথম যিনি পথপ্রদর্শক, তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুরতাদ। কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। মির্জা ফখরুল বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। বলেন, ভালো সব অর্জনের পেছনেই রয়েছে বিএনপির অবদান। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না, আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন, যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীষে ভোট দেবে। শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়। বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে।
এই সচিবালয়ের কার্যক্রম সবসময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বলেন, এখন আইন মন্ত্রণালয় আর বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। আগের আপিল বিভাগের মতো জাতীয় নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে জানিয়েছেন আপিল বিভাগ। বিচার বিভাগের 15 বছরের জঞ্জাল গত 16 মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি 2026 সালের 5 মার্চ ঠিক করেছেন আপিল বিভাগ। এই দিন আইনজীবীরা বলেন, পুরো সংশোধনী বাতিল করে এখন রায় দিলে পরবর্তী সংসদের উপর জটিলতা তৈরি হবে। পরিবর্তনের সূচনা আমরা দেখতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 54টি বিষয়ে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় সেই সংশোধনী। পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক সহ একাধিক ব্যক্তির পক্ষে আইনি লড়াই শুরু হয় আপিল বিভাগে। কয়েকদিনের টানা শুনানি যখন শেষের দিকে, তখন আপিল বিভাগ জানান তারা নির্বাচনের আগে এ বিষয়ে রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে নির্বাচন হোক। আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে, তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। শুনানিতে অ্যাটর্নি জেনারেলও বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিধান পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তখন আপিল বিভাগ বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না তারা। বিচার বিভাগ কেন্দ্রিক 15 বছরের জঞ্জাল গত 16 মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। তবে গুরুত্বপূর্ণ এই শুনানি নির্বাচনের পরে নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন আমাদেরকে একটা গাইডেন্স দিতে পারতো, যে গাইডেন্সটা সংসদে ভবিষ্যতে তাদের কাজে লাগাতে পারতেন। ওই গাইডেন্সটা আনফর্চুনেটলি আজকে আমরা পাইনি। অনেক আইনগত নীতি পদ্ধতি আছে যার মাধ্যমে এই ধরনের ইনকনসিস্টেন্সির কথা, যেগুলো অন্য কোনো কাউন্সিল আদালতের নজরে আনছিলেন, আমার মতে এগুলো কোনো সমস্যাই না, এগুলো ওনারা রায়ের মাধ্যমে অ্যাড্রেস করতে পারতেন। 2026 সালে দেশে নতুন সরকার এলে পঞ্চদশ সংশোধনী নিয়ে 5 মার্চ আপিল বিভাগে নতুন করে চূড়ান্ত শুনানি হবে বলে জানায় আপিল বিভাগ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। এরই মধ্যে পেরিয়ে গেছে প্রায় 24 ঘন্টা। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামছেন ফায়ার ফাইটাররা। সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এখন 8টি ইউনিট কাজ করছে। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এক্সকাভেটর দিয়ে মাটি খনন ও সুড়ঙ্গ তৈরি করে শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ভেকুর সাহায্য নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ওই 35 ফিট পর্যন্ত খনন কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। আমরা ওই পর্যন্ত গেলে আমরা বুঝতে পারবো যে কেন 6 ইঞ্চি বিশিষ্ট পাইপটা আর নিচে নামতেছে না। এটার যদি আমরা কুলে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ আমরা রেস্কিউ করে নিয়ে আসতে পারবো। আর না হলে আমরা সার্ভিশন ক্যামেরা দিয়ে তার অবস্থান কোথায় আমরা এটা নিশ্চিত করব। মাত্র 2000 টাকার চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মোহাম্মদপুরে আলোচিত মা মেয়েকে খুন করেছে গৃহকর্মী আয়েশা। জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এর আগেও একাধিকবার চুরির অভিযোগ আছে আয়েশার বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। চলতি বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে থানায় অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের সাথে। পরে তাকে পুলিশে দিতে চাইলে হত্যা সংঘটিত করে আয়েশা। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই ২৫-এ আরেক বাসা থেকে ৮,০০০ টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সন্দেহ ছিল বাসার কাজের মেয়ে আয়েশা নৃশংসভাবে তাদের হত্যা করে পালিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ নেদারল্যান্ডস নৌ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেনানিবাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্মারকটি সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিস্টার জোরিস ভন বোমেল। এর ফলে দুদেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞদের মাঝে যোগাযোগ বাড়বে, যা নৌ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠিত হলো দ্বাদশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। ২০১২ সাল থেকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রতিরক্ষা সংলাপ ১০-১১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশ নেয়। এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচিত হয়। বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুদেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারা রুস। শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় তদন্তকারী কর্মকর্তার কাছে ট্রাইব্যুনালে জবানবন্দি দেয়া শেষে এমন কথা বলেন তিনি। বলেন, সাবেক ভিসি মাকসুদ কামালের বিচার এই দেশেই হবে। তাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করান তৎকালীন ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের উপর গুলি, হাতবোমা ছোড়া হয়, এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতেও বাধা দেয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা। খুনি হাসিনার নির্দেশে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সে হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী দিতে এসেছি। সহপাঠীকে হত্যার অভিযোগে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ছাত্রদল কর্মীদের হামলায় তাদের সহপাঠী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।
এছাড়া এ হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তা হত্যা মামলায় রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। সড়ক অবরোধের কারণে ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের আশ্বস্ত করলে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এদিকে দুপুরে ক্যাম্পাসে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর 53তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে শমশেরনগর বিমানবন্দরে বিমান বাহিনীর রিক্রুট ট্রেনিং স্কুল গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে 441 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। অনুষ্ঠান পরিদর্শন ও মার্চ পাস্ট অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। পরে কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন তিনি। নতুন রিক্রুটদের প্রতি সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজেদের যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দৃঢ়ভাবে বিশ্বাস করি আত্মনির্ভরতা অর্জনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি অদম্য বিমান বাহিনী উপহার দিতে সক্ষম হব। দর্শক, এই ছিল যমুনা নিউজ।